নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত। আজকে আমি পাঠ করছি সৌরদীপ সৌমিত্র চৌধুরীর লেখা বকুলডাঙ্গা হল্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল। কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। উফ, বড্ড গরম। এর মধ্যে আবার নিদ্রা দেবীর সদয় হওয়ার সম্ভাবনাও কম। অগত্যা চোখ কচলে উঠে বসলাম। এটা কোন জায়গা? বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। টাইম দেখলাম মোবাইলে, রাত 1:05। গলাটা একটু শুকিয়ে এসছে। একটু জল পেলে বেশ ভালোই হতো। কিন্তু ব্যাগ থেকে বোতলটা বের করে দেখি তাতে আর এক বিন্দুও জল অবশিষ্ট নেই। জানলার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। এই মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে। গোটা প্ল্যাটফর্ম এখনো জবজবে ভিজে। আর একটু হলেই পা হুড়কে পড়ে যাচ্ছিলাম। সাবধানে টাল সামলে ট্রেন থেকে নামলাম। আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। যাই, তাড়াতাড়ি বোতলটা ভরে নিই। ধ্যাৎ, কল থেকে সুতোর মতো জল পড়ছে। সামান্য 2 লিটারের একখানা বোতল ভরতেই যেন পেরিয়ে যাচ্ছে 1 যুগ সময়। কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই মাথায় একেবারে বজ্রপাত। ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে। এক হাতে কোনো মতে বোতলটা সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে। তবে বাদ ছাড়ল বৃষ্টি স্নাত প্ল্যাটফর্ম। কতগুলো লোকের সামনে 2-3টে ডিগবাজি খেয়ে মাটিতে একেবারে মুখ থুবড়ে পড়লাম। মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভিঞ্চি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এ তো ভারী বিপদে পড়া গেল। ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে। কি করি এখন? একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখি। উফ, যত সব উৎকো আপদগুলো দেখছি আমার কপালেই এসে জুটে। তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল। হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম। এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল। কোথায় গেল তারা সবাই? প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সব কর্পূরের মতো উবে গেল নাকি? এছাড়াও আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে। স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল। এখন শুধুমাত্র 2টো, একটা আপলাইন আর একটা ডাউন। স্টেশন চত্বরে ঝলমলে টিউবলাইটগুলো উঠায়। এখন তার জায়গায় টিমটিম করে জ্বলছে ল্যাম্পপোস্টে টানানো কেরোসিন বাতি। তাতে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুতুরে আলো আঁধারি। এক নিমিষে আকাশের মেঘও সরে গেছে। এই আকাশ একদম পরিষ্কার। সেখানে আবার সুন্দর এক ফালি নীল চাঁদও উঠেছে। অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে কোনোদিন দেখিনি। ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপালী ঘোড়ার থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে চলেছে। সেই গলিত জ্যোৎস্না আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে। শীতল চাঁদনি ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ। ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এলিয়ে দিলাম। কি হলো ব্যাপারটা? মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম বুঝি।
এমন ধারা মতিভ্রম তো হওয়ার কথা নয়। সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে ছেটালাম। না, সব ঠিকই দেখছি। আমার চোখের সামনে অন্ধকারাচ্ছন্ন 2 নম্বর প্ল্যাটফর্মটা একাকী পড়ে আছে। মোবাইল বের করে আরেকবার সময়টা দেখলাম। 1:05। স্ট্রেঞ্জ, এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, অথচ সময়টা 1 মিনিটও এগোয়নি। ফোনটাও বিগড়াল নাকি? নেটওয়ার্ক তো দেখছি একেবারে শূন্য। কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম। পকেট থেকে সিগারেটটা বের করে একটা সিগারেট ধরালাম। কয়েকটা লম্বা টান দিতেই মাথাটা কিছুটা হালকা বোধ হলো। বেঞ্চে মাথা এলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। ঠিক তখনই ট্রেনের হর্নে চমক ভাঙল। কেমন অদ্ভুত সেই ট্রেনের ধ্বনি, ঠিক যেন শীষ দেওয়ার মতো এক তীক্ষ্ণ আওয়াজ। দূরে ইঞ্জিনের মতো আলো দেখতে পাচ্ছি। কাছে এলো ট্রেনটা, একটা মালগাড়ি। কিন্তু ইঞ্জিনটা কিরকম? ডিজেল বা ইলেকট্রিক তো নয়, এইটা তো সেই আদিকালের স্টিম লোকোমোটিভ। এই রুটে যে এখনো স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না। একরাশ কুচকুচে কালো ধোঁয়া এবং কয়লার মিহি গুঁড়ো ছড়িয়ে আমাকে পিছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা। মিনিট 5 দাঁড়িয়ে কয়লা বোঝাই করা মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ তুলে স্টেশন থেকে বিদায় নিল। না, এভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে তো চলবে না। দেখি একবার স্টেশন মাস্টারের সঙ্গেই কথা বলতে হবে। মনে হচ্ছে সবই অচেনা, যেন কালো চক্রের কোনো গুপ্ত চোরাপথ ধরে আমি এসে পড়েছি 70-80 বছর আগেকার সময়। বেঞ্চি ছেড়ে উঠতেই যাব, তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল। রেলের পোশাক পরা 2 জন লোক হাতে সিগন্যাল বাতি দুলিয়ে আমার দিকেই হেঁটে আসছে। একজন বেশ লম্বা ফর্সা, আরেকজন কিছুটা বেটে রোগা। আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞাসা করলেন, এত রাতে আপনি এখানে একা একা কি করছেন? আর কোথায় যাবেন আপনি? ট্রেনটা আমি মিস করেছি। স্টেশন মাস্টারের ঘরটা আমাকে একটু দেখিয়ে দেবেন? আমি এখানকার স্টেশন মাস্টার সমরেশ দত্ত। ভদ্রলোক নমস্কার করলে। আর এ হলো এখানকার পয়েন্টসম্যান মনোহর। আজকের রাতে শেষ মালগাড়িটা পাস করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি। আমিও দুজনকে নমস্কার জানিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে কি বৈদ্যুতিক আলো নেই? স্টেশনের ল্যাম্পপোস্টে কেরোসিন বাতি, আপনাদের হাতেও লণ্ঠন দেখছি। দুজনে হতভম্বের মতো একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল। কি বললেন? আকে বৈদ্যুতিক আলো? বলেন কি বাবু? খানিকক্ষণ চুপ করে থেকে পয়েন্টসম্যান মনোহর নিচু গলায় বলল, বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম, কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এমন প্রাবল্যের প্রলাপ তো কস্মিন কালেও শুনিনি মশাই। আমি বুঝেছি আপনি ঠিক কি বলতে চাইছেন। মাঝখানে সমরেশবাবু ফোরন কাটলেন। আপাতত এইসব বিলাসিতা বড় বড় শহর পর্যন্তই এসেছে, কিন্তু এই ঈদ ও গ্রামাঞ্চলে বৈদ্যুতিক আলো আশা করাটা চরম মূর্খামি বটে। নিজেকে একাধারে পাগল আর মূর্খ বললে কার আর মাথার ঠিক থাকে? আমারও গা পিত্তি জ্বলে উঠল।
তবে এই মুহূর্তে আমি মহাফা পড়ে পড়েছি। এমন দুর্যোগে এই দুজনই আমার কাছে একমাত্র আশার আলো। এদের আমার চটালে চলবে না, তার চেয়ে বরং আলোর প্রসঙ্গ বাদ দেওয়াই শ্রেয়। সমরেশবাবু, এই জায়গাটার নাম কি বলুন তো? স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার এক ক্ষয়িষ্ণু হলুদ বোর্ড, তাতে ঘষা ঘষা কালো হরফে স্টেশনের নাম লেখা। কেরোসিন বাতি আর জ্যোৎস্নার মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম নামটা, বকুলতলা হল্ট। তা মশাইয়ের কোথায় যাওয়া হচ্ছে শুনি? সমরেশবাবু আবার প্রশ্ন করলেন। আবারও কি একটা বলছিলেন, ট্রেন মিস করেছেন না কি যেন? আগে হ্যাঁ, আমি যাচ্ছিলাম হাওড়া আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়, আর অনেক লাগেজ ওই ট্রেনেই রয়ে গেছে। দেখুন না, যদি কোনো রকমের লাগেজগুলোকে উদ্ধার করা যায়। প্রৌঢ় স্টেশন মাস্টার খানিকক্ষণ মাথা নিচু করে কিছু একটা ভাবলেন। দেখুন, এত রাতে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কাল সকালে এসে আমি না হয় টরিটক্কার মাধ্যমে হাওড়া স্টেশন মাস্টারকে একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেব। দেখি আপনার সব মালপত্রগুলো রিকভার করা যায় কিনা। টেলিগ্রাম কেন? আপনাদের কাছে মোবাইল নেই বুঝি? একবার ওনাকে মোবাইলে সব কিছু জানিয়ে দিলেই তো হয়। মোবাইল? সেটা আবার কি? মোবাইল মানে মোবাইল, আরে মোবাইল ফোন। দুজনেই আবার বেশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমার দিকে তাকালো। মশাই নেশা টেশা করেন নাকি? না মানে ধুত্তর, আমাকে দেখে আপনাদের নেশাখোর মনে হচ্ছে নাকি? একটা সমস্যায় পড়েছি নেহাত, কোথায় আপনি সেটা নিরসন করবেন তা না। বুঝেছি বুঝেছি, চিন্তা নেই। আজ রাতটা আপনি না হয় আমার ঘরেই কাটিয়ে দিন। ওখানে গ্যাংম্যান হরিয়া আছে, ভারী মজার মানুষ। ভোরের আলো ফুটতে আর বড় জোর ৩-৪ ঘন্টা বাকি। এইটুকু সময় দিব্যি হরিয়ার সঙ্গে গল্প করে কাটিয়ে দিন। তারপর সকালে এসে আমি একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি। প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনে সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে। এই কথাটা স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না। বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে ইতিমধ্যেই যথেষ্ট সন্দিহান হয়ে পড়েছে। এরপর এসব গাল গল্প শুনলে এরা দুজনে মিলে নির্ঘাত আমাকে কোনো রাঁচিগামী ট্রেনে তুলে দেবে। আরে মশাই, কি হলো? কি এত আকাশ কুসুম ভাবছেন? আসুন আসুন, আমার সঙ্গে রাতটা আপাতত আমার ঘরেই কাটাবেন। টালি দেওয়া ছিমছাম ছোট্ট একটা ঘর। কোনায় একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কুলুঙ্গির উপর মিটফিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। হরিয়া! সমরেশবাবু ওকে উদ্দেশ্য করে হাঁক দিলেন। বাবু সাহেব, আজ রাত ইহা হি রুকেঙ্গে, ইনকা ধ্যান রাখো। চাদরমার মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও ঘরের এক পাশে রাখা কাঠের প্যাটরার উপর বেশ গুছিয়ে বসলাম। বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন? হরিয়ার গলাটা শুনে বুকটা ছ্যাক করে উঠল। এমন কর্কশ্বর জীবনে কখনো শুনিনি। যেন আস্ত একটা স্টিম ইঞ্জিন গলায় পুড়ে রেখেছে। বললেন না তো বাবু, কোনো ঝামেলা হয়েছে কি? খানিক ইতস্তত করে ওকে সমস্ত ঘটনাটা প্রথম থেকে খুলে বললাম।
কিছুক্ষণ চুপ করে থেকে হরিয়া বলল, আপনি চিন্তা করবেন না, স্টেশন বাবু বহুত কাম কা আদমি আছে, কিছু একটা উপায় জরুর বের করবেন। কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায়। পেটের দায়ে 20 বছর পূর্বে এসেছিল এই বঙ্গদেশে। স্ত্রী এবং 3 ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে। বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায়। এছাড়া ও সারাটা বছর কাটে এই ছোট্ট হলটে। ছোট স্টেশন, স্টাফও খুব কম, গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ, তাই বেশি কামাই করা চলে না। সমরেশবাবু ঠিকই বলেছেন, কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু ভারী মজার। এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে হরিয়া। আপাত দৃষ্টিতে হরিয়াকে দেখে মোটামুটি বিশ্বস্ত বলেই মনে হচ্ছে। আসল কথাগুলো কি একে একবার বলে দেখব, তারপর যা থাকে কপালে। আচ্ছা হরিয়া, এখানে কথা তোমাকে বলতে চাই, কথা দাও স্টেশন বাবু বা মনোহরকে সেই কথা একদম বলবে না। কনসা বাত বাবু? সব কিছু খুলে বললাম। পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। হরিয়া নীরবে পুরোটা শুনল। অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাহর না হলেও কুপিবাতির ম্লান আলোয় বুঝলাম লোকটার ঠোঁট বেঁকিয়ে অল্প হাসল। ইয়ে বকুলডাঙ্গা হল্ট হ্যায় বাবু, ইহা এমন আরও বহুত জিনিস দেখতে পাবেন। দেখছেন না, রাতে এই হরিয়া মাহাতো ছাড়া স্টেশনে এক भी आदमी নেই, এক ভিখারি तक নেই। সাধে কি স্টেশন বাবু আর মনোহর রাতের আখরি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয়। এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘোরে না, ইনসান তো দূর কি বাত হ্যায়। কেন? আমি ঠোক কিনলাম। কোনো ভয় টয় আছে নাকি? ভয়? হ্যাঁ, ভয়ই বলতে পারেন। পहिले এইটা এক আম স্টেশনের মতোই ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনে সব কিছু বদলে যায় বাবু, সব कुछ। কিরকম দুর্ঘটনা? 5 साल पहले का घटना है। यहाँ से थोड़ा दूर पे रेल का क्रॉसिंग है। वहाँ रेल लाइने কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু একজন জ্ঞানম্যান ওর একজন পয়েন্টসম্যানকে নিয়ে সেটা ঠিক করতে গিয়েছিল। সব কাজ ঠিকঠাক করে ও তিনों লোক লাইনের ধার দিয়ে পয়দল স্টেশনে ফিরছিল, কিন্তু এক জায়গায় ऐसे ও তিনों अचानक रेल लाइने কাটা পড়ে যায়। ওদের কাটা পড়াটাও বহুত अजीब ছিল বাবু। যারা সামনে সে দুর্ঘটনাটা দেখেছিল তারাই বলছে যে ও তিনों লাইনে অনেক দূর দিয়ে হাঁটছিল, लेकिन কোনো शक्तिशाली शक्ति उन तीनों को धक्का मेरे लाइनेर ऊपर फेरे दिएছিল। उल्टो दिक থেকে আসছিল डाउन में। बस एक ही झटके में तीनों लोग का खेल एकदम खत्म। उस घटना के बाद से यहाँ रात के समय बहुत कुछ देखते पावा যায়। এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছি। কে বলছে হরিয়া? আগেই তো ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতের দৌরাত্ম। আপনিও ওদের দেখেছেন বাবু, শুধু চিনতে পারেন নাই। ও লোক किसी का नुकसान করে না বাবু, শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি মানে? বলো কি হরিয়া, তুমি কাদের কথা বলছো? খাড়া ওরা? হরিয়া হাসলো। ওরা হলো সমরেশ বাবু, মনোহর আর হরিয়া মাহাতো। এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল। কুপিবাতির
শিখার স্বল্প আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেত মূর্তি। ডান হাতটা কনুইয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙাচোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়েছে জিভটা। এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাটাছেঁড়া। হরিয়া হাসছে খলখল করে হাঁটতে। ঠিক তখনই কুপিবাতির শিখাটাও দুইবার দপদপ করে নিভে গেল। পুরোটা ঘর তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে। এতক্ষণে যেন আমার সম্বিত ফিরল। গা ছাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুট লাগালাম। পেছন থেকে তখনও ভেসে আসছে হরিয়ার কণ্ঠস্বর। এখন যেন ওর গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। भागने से कुछ नहीं होगा, स्टेशन बाबू जिंदा नहीं बच पाया, न मनोहर और ना ही मैं। यहाँ से कोई जिंदा नहीं वापस नहीं जाता बाबू, तू भी नहीं जाएगा। অনেকক্ষণ ধরে ওই অচেনা মহস্বলের পথঘাটে উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়েছি, তার খেয়াল নেই। ছুটতে ছুটতে এক জায়গায় এসে দপ করে মাটিতে বসে পড়লাম। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না। মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে মরব। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, কথা বলার শক্তিটুকুও নেই। অনতি দূরেই চোখে পড়ল একটা আলো। কোনো রকমে ক্লান্ত শরীরটা টেনে হিচড়ে নিয়ে চললাম সেই দিকে। আরে, এটা তো সেই লেভেল ক্রসিং। এখানেও কোনো জনমানুষই নেই। এই ক্রসিংটার কথাই কি বলছিল হরিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ৭-৫ ভাবছি। হঠাৎ ঘাড়ে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো এক প্রবল ধাক্কা। তাল সামলাতে পারলাম না। হুড়মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের উপরে। উঠে বসতেও পারছি না। অদৃশ্য কেউ যেন বুকের উপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে। শরীরের সমস্ত বল প্রয়োগ করেও সেই বায়বীয় সত্তাকে বুকের উপর থেকে ঠেলে ফেলা যাচ্ছে না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন। মুখ আঁচড়ে পড়ল ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। দুর্নিবার গতিতে আমার দিকেই ধেয়ে আসছে একটা মেল ট্রেন। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হুঁশ ফিরল। ভোরের আলো ফুটেছে। আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে আছি। পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ। ভালো করে তার মুখের দিকে তাকাতেই ধড়মড়িয়ে উঠে বসলাম। এ কি বাবা, তুমি? কি রে খোকা, ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস বলে তোর এই বাপটাকে চিরকালের জন্য উবে গেছে? তবে যে আমি ক্রসিং রেল লাইন ট্রেন, তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলি। ভিতুর ডিম কোথাকার, এখনো বুঝতে পারলি না? আরে এখন তো তুই আমাদের জগতে চলে এসেছিস রে। এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না, আগুন আমাদের পোড়াতে পারে না, তলোয়ার আমাদের কাটতে পারে না। আমরা অবিনশ্বর। এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরও ৩ জন দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার সমরেশ দত্ত, পয়েন্টসম্যান মনোহর এবং গ্যাংম্যান হরিয়া। সমরেশবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি জানেন প্ল্যাটফর্মে পিছিয়ে পড়ার পরেই সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজবাজির মতো পাল্টে গেছিল? কিভাবে এক নিমিষে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি? আমিই দিচ্ছি উত্তরটা, এদিকে আসুন। সমরেশবাবু আমার হাতটা ধরে নিয়ে এদিকে এলেন প্ল্যাটফর্মের ধারে।
লাইনের উপরে এক জায়গায় আঙুল দিয়ে দেখালেন তিনি। ওই দেখুন, কিছু বুঝতে পারছেন? দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে এক দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড। ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে এমনটাই অবস্থা হয়েছে। লাশটা এখনো শনাক্ত করাই মুশকিল, তবে লাশের রক্তমাখা ডান হাতের মধ্যমায় জল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এ মৃতদেহ আসলে কার। এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে। প্ল্যাটফর্ম থেকে নেমে কল থেকে বোতল ভরছিলাম, ততক্ষণ ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠতে গেছিলাম, কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা হড়কে সোজা পড়ে গিয়েছিলাম ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খণ্ড করে দিয়েছিল আমার শরীরটা। ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্স মাই সন। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। মৃত্যুর পরের এই সমান্তরাল জগতে তোকে আমরা স্বাগত জানাই।